পাগমান কাবুলের পশ্চিমের শহরতলি। হিন্দুকুশ পর্বতমালার ঠিক পায়ের নিচে। এখানে পাহাড় আর সবুজ গাছপালা ছাওয়া গ্রামটির নাম আদম খিলখালা। শান্ত সবুজ গ্রামটিতে বসে বোঝার উপায় নেই এই দেশের অন্য প্রান্তে কি ভয়াবহ মরণপণ যুদ্ধ চলছে। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা। ভাগমান ঝর্ণা আর হিন্দুকুশের বরফ গোলা পানি মূলত কাবুল নদীর প্রাণ। উর্বর জমিতে প্রচুর কাঠবাদাম, পেস্তাবাদাম, চীনাবাদাম, ডুমুর, ব্লুবেরি, আঙ্গুর আর আপেলের বাগান এখানে। সকাল সকাল একদল চলে যায় চাষবাসে, অন্যরা কাজের জন্য চলে যায় কাবুল শহরে। তখন আদমখেল কালা গ্রামটা আরো নীরব হয়ে যায়। এই সবুজ নীরবতাটুকুর জন্যই খালিদের বাবা আবদুল্লাহ পাগমানের এই উপত্যকায় জমি কিনে বসবাসের জন্য বাড়ি করেছিলেন। পাহাড়ের ঢালে মাটি আর কাঠ দিয়ে তৈরি দোতলা বাড়ি। বাড়ির কম্পাউন্ডের ভেতরে আরো কিছু ঘর আর তার পাশে বড় বড় কয়েকটি আপেল আর আকাশ ছোঁয়া ফিরি গাছ। বাড়ির যে কোনো অংশ থেকে পূর্বমুখী হলে দেখা যায় পাগমানের ঢেউ খেলানো পর্বতমালা ছাড়িয়ে দূরে বরফের সফেদ স্থান মাথায় করে দাঁড়িয়ে আছে গুরু গম্ভীর হিন্দুকুশ। খালিদের 2 মা, একজন আরব আর একজন পশতুন। তাদের ঘরে মোট 9 ভাই বোন। এই বাড়িতে পুরুষ বলতে খালিদের ছোট 2 ভাই, যাদের বয়স 4 ও 6। গায়ের রং সূক্ষ্ম পার্থক্য ছাড়া বোঝার উপায় নাই যে কোন মায়ের সন্তান। সবাই মিলেমিশে থাকে। খালিদ বাড়িতে ফেরে মাসে 2-1 বার, 3-4 দিন থেকে চলে যায়। তালিবান আন্দোলনে খালিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের রিফিউজি ক্যাম্পের মাদ্রাসাগুলো থেকে দলে দলে ছাত্ররা যাচ্ছে কান্দাহারা, কাবুলে। তারা 3 সপ্তাহের ট্রেনিং নিয়ে চলে যাচ্ছে ফ্রন্ট লাইনে। খালিদ পাকিস্তানের অন্যান্য অঞ্চলের মাদ্রাসাগুলোতে যেয়ে জেহাদের বিষয়ে তার অসাধারণ বাগ্মিতার ধারা ছাত্রদেরকে উজ্জীবিত করে। যেখান থেকেও প্রচুর ছাত্র যাচ্ছে আফগানিস্তানে। এছাড়াও চেচনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং আরব ভূমি থেকে যারা আসছে তাদের ট্রেনিং সমন্বয় করার কাজেও তাকে করতে হয়। খালিদের বাবা তাকে কান্দাহারে তালিবান কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ উমরের কাছের মানুষ। কতটা কাছে সেটা নিরাপত্তার স্বার্থে তিনি কখনো পরিবারের কাছে প্রকাশ করেন না। এই বাড়ির বড় মেয়েটার নাম আসমা। জলজায় আফগান রিফিউজ ক্যাম্পে স্কুল শেষ করে ভর্তি হয়েছিল পেশোয়ারের রুফাইদাহ নার্সিং কলেজে। 2 বছরের কোর্সের 1 বছর শেষ করার মধ্যেই তালিবানরা কাবুল দখল করে নেয়। নিরাপদ কাবুলে ফিরে আসার জন্যই তার বাবা তাকে চিঠি লিখলে সে কিছুদিন থাকবে বলে ছুটি নিয়ে এসেছিল, কিন্তু আসমা আর পেশোয়ারে ফিরে নিয়ে যেতে পারেনি। বাগরাম যুদ্ধে উত্তরের জোট পরাজিত হয়ে কিছু হটে গেছে। এই জন্য তালিবানদের অনেক মূল্য দিতে হয়েছে। 267 জন তালিবান যোদ্ধা শহীদ হয়েছে। বাংকারে মর্টার বিস্ফোরণের পরপরই খালিদ ছুটে এসেছে। মৃত হাজারা আর তালিবান যোদ্ধাদের মধ্যে রক্তাক্ত ওমর পড়েছিল। মৃত ভেবে উমরের কপালে শেষ চুম্বন দেওয়ার জন্য মাথাটা তুলেছিল। ঠিক তখনই খালিদ দেখতে পেয়েছিল উমরের চোখের পাতাটা খুব মৃদু ছন্দে কাঁপছে। তখন বিদ্যুৎ খেলে গেছে খালিদের গায়ে। সবাই ধরাধরি করে তাকে বাংকার থেকে বের করেছিল। ফ্রন্ট লাইন থেকে ফিল্ড হাসপাতাল 13 কিলোমিটার দূরে। সেখানে পৌঁছার আগে তার রক্ত পড়া বন্ধ করতে হবে। তাড়াতাড়ি গায়ের চাদর লম্বা দড়ির মতো কেটে সাইজ করে সেটা নিয়ে যতটা অসম্ভব ক্ষত স্থানগুলো বেঁধে দিল। ওয়্যারলেসে আগেই একটা পিকআপ রেডি রাখতে বলেছিল। ওমর সহ আরও 3 জন গুরুতর আহতকে পিকআপে তোলা হয়েছে। তাদের একজনের 2 পা উড়ে গেছে, একজনের ভুঁড়ি বের হয়ে গেছে, অন্যজন চোয়াল ঝুলে আছে। ফিল্ড হাসপাতালে পৌঁছার পর 3 জন আর বেঁচে নেই। ওমরের চোখের পাতা তখনও টিরটির করে কাঁপছে। ছাদ উড়ে যাওয়া একটা দোতলা ভবনের নিচতলা অস্থায়ীভাবে এই হাসপাতালটা করা হয়েছে ফ্রন্ট লাইনের যোদ্ধাদের চিকিৎসা দেওয়ার জন্য। এটা একটা দোকান ছিল আগে। কোনো ডাক্তার নেই, আছে পাকিস্তান আর্মির একজন প্যারামেডিক, যন্ত্রের মতো কাজ করে।
ওমরের সারা গা থেকে 37টি স্প্লিন্টার বের করে ক্ষতগুলো পরিষ্কার করে সেলাই ফোর করে হাতের কাছে প্রয়োজনীয় যেটুকু জীবন রক্ষাকারী ঔষধ ছিল সেসব দিয়ে অপারেশন থিয়েটার থেকে বের করে কাগজ বিছানো ফ্লোরে শুয়ে রেখেছে। মেডিক জানে এই লোকটা আর বড়জোর আধ ঘন্টা বাঁচবে। সে শুধু তার দায়িত্বটুকু সেরে দিয়েছে। আগামী 10 মিনিটের মধ্যে যদি কাবুলের দাউদ খান মিলিটারি হসপিটালে নেওয়া যায় তাহলে অলৌকিক কিছু ঘটলেও ঘটতে পারে। আফগানিস্তানের যুদ্ধে মৃত্যু কোনো বড় বিষয় না। এখানে সবাই মৃত্যুকে সাদরে গ্রহণ করে। মৃত্যুর পর্দাটুকুই সরলে চিরসুখের জান্নাত বলে মনে করে তালিবানরা। ওমরের সারা গায়ে সাদা ব্যান্ডেজ মোড়ানো, তাকে দেখতে মমির মতো মনে হচ্ছে। মেঝেতে নিশ্চল পড়ে আছে। 20 মিনিট পর মেডিক একবার এসে দেখে গেছে মরে গেছে কিনা। ওমরের ঠান্ডা হাত টিপে টিপে পালসের রেট দেখে ভ্রু কুঁচকে গেছে। এই লোক এখনো বেঁচে আছে কিভাবে? ভয়াবহ যুদ্ধে উত্তরের ঝোটকে বাগরাম থেকে ঠেলে ছাড়িখোর খোন্ডাসা করে রেখেছে তালিবানরা। কাবুলকে নিরাপত্তা করে আপাতত ডিফেন্সিভ পজিশনে আছে তারা। পুরো 24 ঘন্টা পর খালিদ এসেছে ফিল্ড হাসপাতালে ওমরকে দেখতে। সাথে এসেছে তার সতীর্থ সব মুজাহিদিনরা। বাগরাম যুদ্ধের একটি সংকটময় মুহূর্তে ওমরের দুঃসাহসিক ভূমিকা তাদের অবস্থানের যুদ্ধের গতি পাল্টে দিয়েছিল। ওমরের নাম সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। প্রায় শখানেক তালিবান যোদ্ধা হসপিটালে এসেছে ওমরকে দেখতে। তাদের বেশিরভাগই ওমরকে শেষবারের মতো দেখার জন্য এসেছে। মেডিকের কাছে ওমরের অবস্থা শুনে বিস্ময়ে আল্লাহু আকবর বলে তাকবীর দিয়েছে সবাই। ওমর এখনো বেঁচে আছে। সবাই মিলে দ্রুত কাঁধে করে নিয়ে ল্যান্ড ক্রুজারে তুলে ছুটল কাবুলের দাউদ খান মিলিটারি হসপিটালের দিকে। অক্টোবর 1998। কাবুলে এখন শরৎকাল। পাগমানের বাতাসে শীতের আগমনী গন্ধ। সাইবেরিয়ায় হাঁসগুলো শুরু করছে দূরপাল্লার উড়াল। ওরা পামির মালভূমির উপর দিয়ে উঠতে উঠতে তিয়ান শান, কারাকোরাম, কুনলান পর্বতমালা পেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে আমুদরিয়ার জলে। সেখানে দুদণ্ড জড়িয়ে নিয়ে আবার দে উজার উড়াল। উঠতে উঠতে হিন্দুকুশ, হিমালয়, কাঞ্চনজঙ্ঘা পেরিয়ে পলিমাটির বাংলাদেশ। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসে ওমরের। কয়দিন ধরে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব দিকে। মনে মনে পাখিগুলোর সাথে কথা বলে ওমর। ও পাখি, বাংলাদেশের খবর দিও। আমি আছি পাগমানের আদমখেল কালা গ্রামে। পাখিরা ওমরের এসব কথা শুনতে পায় না। একটা ধমকা বাতাস এসে নড়িয়ে দিয়ে যায় ফির গাছের চিকন চিকন পাতাগুলো। সবুজ গাছগুলো শেষবারের মতো গায়ে মেখে গেছে রোদের সোনালি আলো। এরপর ওরা দিন গুনতে থাকবে ঝরে পড়া শীত আর তুয়াশার ঝড়ের দীর্ঘ রাতে। তাদের পাতাহীন শাখা প্রশাখার শীষ তুলে বয়ে যাবে বিরহী বাতাস। দূরের মসজিদ থেকে ভেসে আসছে আসরের আজান। যে ঘরটার বারান্দায় ওমর বসে আছে সেটা পাহাড়ের ঢালে। পূর্ব দিকে বাধাহীন দৃষ্টি চলে যায় হিন্দুকুশ পর্বতমালা ছাড়িয়ে আরো পশ্চিমের আকাশে। ওমর জাগতিক সমস্ত চিন্তা দূর করে নিয়ে নিয়ত বাজে আসরের নামাজের। চেয়ারে বসে বসে ইশারায় রুকু সেজদায় আল্লাহকে স্মরণ করে। নামাজ শেষে মা বাবার জন্য দোয়া শেষে এটুকুই বলে, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজগৎ প্রতিপালক আল্লাহর জন্য। ওমরের কোনো ঘড়ি নেই, কিন্তু সময় বুঝতে তার কোনো অসুবিধে হয় না। আজানের সময় ধরেই তার সময়। জাগতিক ঘড়ির সময় ধরে করার মতো কোনো কাজ নেই তার। তার জীবন এখন পুরোটাই আখিরাতের জীবন। জীবন মৃত্যুর মাঝখানের পর্দার রহস্য অনেকখানি সে এখন জেনে গেছে। এই ক্ষুদ্র নশ্বর জীবন নিয়ে তার আর কোনো পরোয়া নেই। মিলিটারি হসপিটালের ডাক্তার একদিন তাকে বলেছিল, তোমার জীবন ফিরে পাওয়া দেখে আমার ঈমান বেড়ে গেছে। মানুষ আহত হবে, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু তার নির্দেশ না আসা পর্যন্ত মানুষ নিহত হবে না। 15 দিন কোমাসহ টানা 3 মাস হসপিটাল থাকার পর ডাক্তাররা বলেছে আপাতত তার বিপদ কেটে গেছে। এখন তার বাড়ি চলে যাওয়া উচিত। হসপিটালে ধারণ ক্ষমতার বহুগুণ বেশি রোগী।
বেশিরভাগই ফ্রন্টলাইন থেকে আসা তালিবান যোদ্ধা। একটা সিট ছেড়ে দিলে উপকার হয় একজন আহত রোগীর। মিশরীয় ডাক্তার মজা করে বলেছে, তুমি ভালো হয়ে গেছো, বাড়ি চলে যাও। ওমর উত্তরে বলেছে, তাহলে আমাকে ফ্রন্টলাইনে পাঠিয়ে দাও। ফ্রন্টলাইনে কারো বাড়ি হয় নাকি? জান্নাতে যে বাড়ি কিনে রেখেছে তার তো ফ্রন্টলাইনে যাওয়া উচিত। জান্নাতে তোমার বাড়ি এখনো রেডি হয়নি, তাই আল্লাহ তোমাকে এই যাত্রা কবুলে রেখে দিলেন। কাবুলে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? আমার ভাই আছে। কী নাম তার? খালিদ ইবনে আবদুল্লাহ ইবনে হিসাম আল হিজাজি। ধীরে ধীরে ওমরের সারা শরীরে ক্ষতগুলো শুকাচ্ছে। তার এক পায়ের ভেতরে লোহার পাত লাগানো, হাড্ডির ভেতরে বোমার স্প্লিন্টার ঢুকেছিল। সেটা বের করতে গিয়ে পায়ের অনেক ক্ষতি হয়েছে। নিয়মিত ব্যান্ডেজ বদলানো আর হাই পাওয়ার আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়া হয়। আর পরিচর্যা ঠিকমতো না হলে যে কোনো সময়ই ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। হঠাৎ করে খালিদ এসে বলল, বাড়ি চলো। রায়ওয়াইন্ডে স্বদেশী বন্ধু আনোয়ারকে ফিরিয়ে দিলাম বাড়ি যাব না বলে। এখন আমাকে বাড়ি যেতে বলছো কেন? আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন ওমর। তোমার জন্যই আফগানিস্তানেও তিনি বাড়ি প্রস্তুত করে রেখেছেন। আমাদের বাড়িটাই তোমার বাড়ি। তুমি শুধু আফগানদের নিষ্ঠুরতা দেখেছ, এখন তাদের মেহমানদারি দেখবে। তুমি বাগমান যাচ্ছ আমাদের বাড়িতে। আমার বোন আসমা নার্সিং কলেজের স্টুডেন্ট, পড়াশোনা শেষের দিকে। আশা করছি সে তার ভাইয়ের নার্সিংটা ঠিক মতো করতে পারবে। মানুষের তকদিরটা গল্পের মতন। গরম পানিতে কাচের সিরিজ আর নিডলটা পরিষ্কার করতে করতে কথা বলে আসমা। প্রতিদিন আসরের আজানের 20 মিনিট পর আসমা আসে ওমরকে ইনজেকশন দিতে। আসমা যতক্ষণ রুমে থাকে ততক্ষণ সে তার চোখটা বেশিরভাগ সময় মাটির দিকে নামিয়ে রাখে। ওমরের গাল ভেদ করে একটা স্প্লিন্টারের টুকরো আটকে ছিল মুখের ভিতরে ক্ষত আর গালের সেলাই করা অংশটাই টান পড়ে বলে বেশি কথা বলতে পারে না। আসমার মমতা মেশানো যত্ন, নার্সিং এসব দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার অন্তর ভরে ওঠে। আমি যদি নার্স না হতাম, আর খলিদ যদি আমার ভাই না হতো, আর আপনি যদি পাকিস্তানে না আসতেন, আর আফগানিস্তানে যদি জেহাদ না হতো, কতগুলো ঘটনা ঘটতে হয়েছে আমাকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে, আপনাকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে। যেন কেউ একটা গল্প লিখে রেখেছে আর আমার ঘটনাটা পড়ছি। পড়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। এই গল্পের কোনো পরিবর্তন নেই। গল্পটা এমনই হওয়ার কথা ছিল। এটাই তকদির। অ্যান্টিবায়োটিকের ছোট্ট শিশির ভেতরে সিরিজ দিয়ে ডিস্টিল ওয়াটার ঢুকিয়ে এক হাতে শিশি ধরে অন্য হাতে তালুতে বাড়ি দিয়ে ভেতরে পাউডারগুলো ভালো মতো পানিতে গুলিয়ে নিচ্ছে আসমা। আমি অবাক হয়ে ভেবে এই সময় পড়া শেষ না করে আমার কাবুল আসার কথা ছিল না। অ্যান্টিবায়োটিকের ছোট্ট শিশি থেকে সিরিজ দিয়ে ওষুধ টেনে নিয়ে সেটা সতর্কতার সাথে রাখলো একটা চীনামাটির বাটিতে। তারপর একটা ফিতা দিয়ে ওমরের বাম হাতের কনুইয়ের উপরে বেঁধে হাতের রগ খুঁজে বার করলো। এবার সিরিজটা মুখের উপর দিয়ে হালকা চাপ দিয়ে ভেতরে বাতাসটুকু বের করে দিল। তাতে কিছুটা সাদা তরল বের হয়ে আসলো। তোলা দিয়ে সুইয়ের মাথাটা মুছে যখন সেটা ওমরের ফুলে ওঠা রগে ঢুকাতে যাবে, ঠিক তখনই ওমর সরাসরি তাকালো আসমার চোখের দিকে। এক ঝলক তাকিয়ে চোখটা নামিয়ে নিল। আসমার রগের ভেতরে সুইটা ফুটাতে ওমর উফ বলে উঠল। গত 2 মাস ধরে ওমরকে বিভিন্ন ধরনের ইনজেকশন দিচ্ছে আসমা। ওমর কখনো ব্যথা পেয়ে উফ বলেনি। আজই প্রথম ব্যথা পেলেন বুঝি? ওমর ছোট্ট উচ্চারণে বলল, হ্যাঁ। মুচকি হেসে আসমা বললেন, আল্লাহ আপনাকে একটু করে শাস্তি দিলেন। কিছুটা অবাক হয়ে ওমর জানতে চাইল, কেন শাস্তি দিলেন? কারণ আজ প্রথম আপনি সরাসরি আমার চোখের দিকে তাকালেন। এই কথা শুনে ওমর আর তার গাম্ভীর্য ধরে রাখতে পারল না। মাটির দিকে তাকিয়ে ফিক ফিক করে হেসে দিল। ঠিক তখনই তার গালে টান লাগলো, আবার উহ করে গাল চেপে ধরল। এটা দেখে আসমার মুখে লেগে থাকা মুচকি হাসিটা আর একটু বিস্তৃত হলো আর বলল, এবার এটা হাসির জন্য শাস্তি। অসুস্থ ওমরের দৈনন্দিন রুটিনগুলো আজান কেন্দ্রিক। দূরের মসজিদের এশারের আজান দেওয়ার সাথে সাথেই ওমর নামাজ পড়ে নেয়।
এর কিছুক্ষণ পর আসমা তার জন্য ওষুধ আর রাতের খাবার নিয়ে আসে। সাথে করে নিয়ে আসে একটা রেডিও। ওমর প্রতিদিন রাত 8টায় ইংরেজি খবরটা শুনে। তালিবানরা কাবুলের ক্ষমতা দখলের পর রেডিও কাবুলের নাম বদলে রাখে শরিয়াত ঘাক, দ্য ভয়েস অফ শরিয়া। প্রতিদিনের আফগান যুদ্ধের খবর আর তাদের বিজয়ের খবরগুলো ফলো করে প্রচার করে রেডিও। খবর শুনতে শুনতে উমরকে রাতের খাবার পরিবেশন করে আসমা। উমর কোনো শক্ত খাবার খেতে পারে না। বিভিন্ন সবজির স্যুপ আর তার সাথে খসি বা গরুর পায়ার নির্যাস মিশিয়ে তার মধ্যে টুকরো টুকরো রুটি ছেড়ে দিলে সব মিলিয়ে এক ধরনের স্যুপ তৈরি হয়। উমর একটু একটু করে ধীরে ধীরে চামচ দিয়ে খাবারটা খায়। এই খাবারটা যেমন শক্তিবর্ধক তেমনই সুস্বাদু। 3 বেলা তাকে একই খাবার খেতে হয়। আসমা মাঝে মাঝে স্বাদটা চেঞ্জ করার জন্য মাংসের বদলে মাছ দেয়। আসমা খালিদের সৎ বোন। আসমার মা পশতুন। উমরের জন্য এই রান্নাটা করে আসমার মা। আসমা তার মাকে সাহায্য করে। খালিদের বাড়ির কম্পাউন্ডের একপাশে আলাদা ঘরে তৈরি করা হয়েছে মেহমানদের জন্য। ঘরটা মূলত মূল বাড়ি থেকে আলাদা, তাই উমরের অবস্থান রক্ষণশীল আফগান পরিবারে কোনো প্রভাব পড়ে না। আসমা নার্সিংটা তার পেশাদারিত্বের জায়গা থেকে দেখলেও উমর তারা নিজেদের পরিবারের অংশ মনে করে। কারণ খালিদ তাকে ভাইয়ের মর্যাদা দিয়েছে। তাছাড়া যুদ্ধে উমরের সাহসিকতা আর আত্মত্যাগ তাকে সম্মানের আসনে বসিয়েছে। আসমা কাজ করে প্রফেশনাল নার্সের মতন, কিন্তু সেখানে থাকে মমতা, এক আজনাবি দূর দেশ থেকে এসেছে তাদের দেশে। তাদের বাবা ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। এই যুদ্ধে তার জীবনটা চলে যেতে পারত। ওমরের শরীরের ক্ষতগুলো দেখলে কোনোভাবেই কেউ কল্পনা করতে পারবে না যে এরপরেও মানুষ বাঁচতে পারে। আসমা বুঝতে পারে এই মানুষকে আল্লাহ ভালোবাসেন। এক ঝলক তার চোখের দিকে তাকিয়েছিল। কি অদ্ভুত পবিত্র আর মায়াভরা দৃষ্টি লোকটার। আসমার ভিতরে কি যেন একটা অনুভূতি হয়, একটা অপরিচিত অনুভূতি, যা আগে কখনো হয়নি। সে রাতে তার বারবার ঘুম ভেঙে গেছে। সে বরাবর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। গভীর রাতে তাহাজ্জুদ পড়ে বারবার ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইতে চাইতে তার খেয়াল হলো যে যতটা না নিজের জন্য ক্ষমা চেয়েছে, তার চাইতে বেশি সে আজনবী লোকটার জন্য কল্যাণ চেয়েছে, তার সুস্থতা চেয়েছে, দীর্ঘ হায়াত চেয়েছে। বিশ্বাসী পুরুষরা তাদের দৃষ্টি নত রাখে। ওমর সবসময় সেটাই করে, এটা আসমা জানে। কিন্তু এই লোকটা যেন জাদুকর। থলের ভিতরে লুকিয়ে রাখেন গোপন মন্ত্র। এ কারণেই যেন চোখটা লুকিয়ে রাখে। গত 2 মাসের মধ্যে একবার মাত্র সরাসরি তাকিয়েছে চোখে, তাতে এসব কেমন এলোমেলো হয়ে গেল। এখন ইনজেকশন দিতে গেলে হাত কাঁপে আসমার। হাত কাঁপা বন্ধ করার জন্য তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। একথা সে কথা বলে দৃষ্টি ঘোরাতে হয়। তাই আসমা সুই ফোটানোর আগে জিজ্ঞেস করে, শুনেছি আপনাদের দেশে নাকি অনেক নদী। আমার নদী দেখতে অনেক ভালো লাগে। কয়টা নদী আছে আপনাদের দেশে? ওমরের নজর মাটির দিকে থাকলেও সে খেয়াল করে গত কয়েকদিন ধরে আসমার হাত কাঁপছে। এতটা কাঁপছে যে ঠিকমতো রগের ঠিক জায়গায় সুইয়ের মাথা বসাতে পারছে না। কিছু একটা উমারেরও হয়েছে। সেটা এক ঝলকের একটা দৃষ্টি ছিল, কিন্তু কোনো মানুষের চোখ এত সুন্দর হতে পারে? এটা যেন ওমরের জীবনের একটা আবিষ্কার। ন্যাশনাল জিওগ্রাফি 1985 সালের জুন সংখ্যার প্রচ্ছদে একটা সবুজ চোখের আফগান শরণার্থী তরুণীর ছবি ছেপে সারা দুনিয়া হইচই ফেলে দেয়। ঢাকায় বসে সেই ছবি দেখে মুগ্ধ ওমর। সেটাই ছিল প্রথম কোনো আফগান মেয়েকে দেখা। আর আজ সেই একই রকম একটা সবুজ চোখের মেয়ে তার হাতে সুই ফোটাতে চেষ্টা করছে। কি এক অজানা কারণে তার হাত কাঁপছে। সেটা দেখে এখন একটু একটু করে কাঁপছে ওমরের বুক।